বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের কথা যদি বলি, আপনারা তো সবাই দাবি করে নিষিদ্ধ করেছেন, কিন্তু তেমন কোনো মানে নিষিদ্ধের কোনো চিত্র দেখতে পাচ্ছেন। আমরা দেখছি সরব হয়ে মাঠে নামছে। এখানে বিএনপির আবার সোশ্যাল মিডিয়াতে বিএনপির একটা পক্ষ বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখন আওয়ামী লীগ মাঠে নামুক, আমরা কিছু বলবো না। হ্যাঁ, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে পুলিশ আশপাশ দিয়ে চলে যাচ্ছে, মিছিলের বহর যাচ্ছে ছাত্রলীগের, সেখান থেকে কিছু বলা হচ্ছে না। এই ধরনের একটা চিত্র দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে সামনে নির্বাচন ঘিরে যে আপনারা অনেকেই দাবি করেছেন বা মোটামুটি সবাই দাবি করেছেন যে কোনোভাবেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ যাতে নির্বাচনের আশপাশে না আসতে পারে বা তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, তাদেরকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। সেই পর্যন্ত কি আপনি যেতে পারবেন? এই সরকারের যে সক্ষমতা নিয়ে প্রশ্ন বারবার উঠছে, এই সরকারকেও আপনি কিভাবে দেখেন? যে জি, অনেক অনেক ধন্যবাদ। নেপালের যে জেনজি, তারা এই গণ অভ্যুত্থানের পরে তারা রাষ্ট্র মেরামতের সুযোগ দিয়েছে এবং সবাইকে আহ্বান জানিয়েছে যে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মেরামত করতে হবে। পাশাপাশি তারা যেখানে যেখানে জ্বালাও পোড়াও হয়েছে সেগুলো পরিষ্কার করার আহ্বান জানিয়েছে। শুধু তাই না, তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তারা ক্ষমা চেয়েছে। বলেছে আমাদের এই আন্দোলন, এই অভ্যুত্থানের দ্বারা আপনারা নাগরিকরা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমরা করজোরে ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা, সেইখানে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে লাগাতার ভায়োলেন্স চলতেই ছিল এবং এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে প্রতিপক্ষ রাজনৈতিক মতাদর্শে যারা, তাদের বাড়িতে জিম্মি করে করে তাদেরকে টাকা দিতে বাধ্য করা হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে অসংখ্য। এখানেই নেপাল এবং বাংলাদেশের একটা পার্থক্য। এবং আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানের, আমি যদি দেখি যে যেই ভয়ঙ্কর ভাবে নেপালে এমপিদেরকে পেটানো হয়েছে, ন্যাংটা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং হেলিকপ্টারে ঝুলে ঝুলে যাচ্ছে সবাই দড়ি দিয়ে, সে অবস্থা কিন্তু বাংলাদেশে হয়নি, সে অবস্থা বাংলাদেশেও হয়নি, বাংলাদেশে করা হয়নি। কি মানে আমরা মানে নেপাল আমাদের না, ওরা যত দ্রুত উত্তেজিত হয়েছে তত দ্রুত পশমিত হয়েছে ওরা। এবং এইটা আমাদের পশমন এখনো কমেনি। আপনি এখন দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে অনেক গুণী গুণী মানুষ কোনো স্টেটমেন্ট দেয়নি এবং তাদের কোনো পলিটিক্যাল অস্তিত্ব ছিল না। আমি স্পেসিফিক ভাবে বলি, ইনকিলাব মঞ্চ এই নামে কোনো অ্যাক্টিভিটি গণ অভ্যুত্থানের ছিল? আমার স্পষ্ট কথা। তাহলে গণ অভ্যুত্থানে এই মঞ্চ ছিল না, গণ অভ্যুত্থানের পরে এই মঞ্চের প্রয়োজন কি আমি বলছি। এবং এই যে গরম গরম বক্তব্য দেওয়া হচ্ছে, এইটা কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে সেই ফ্যাসিবাদ এক্সিস্ট করে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, অথবা আমি যদি বলি আমাদের মাহমুদুর রহমান স্যার, উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খালি বিপ্লব বলছে, বিপ্লব 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 করে মুখ বলছে, আমি ওনাকে সম্মান করি। আমি বলতেছি যে ওনার এই অ্যাক্টিভিজম, ওনার অনেক আগের অ্যাক্টিভিজম, অনেক লড়াই সংগ্রাম উনি করেছেন, উনি নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এক্স্যাক্টলি এই জুলাই গণ অভ্যুত্থানে ওনার কোনো পার্ট কিন্তু এক্সিস্ট করেনি। বাট উনি গণ অভ্যুত্থানের পরে এসে আপনার হলো, হ্যাঁ, অনেক মানে গরম গরম বক্তব্য, অমুককে সরাতে হবে, অমুক বিপ্লব ঘটাতে হবে, এই করতে হবে, অনেক মেকানিজম, অনেক ক্যারিশমা। এছাড়া দেখবেন যে ফরহাদ মাজার সাহেব, তিনি আসলেন, তিনি আইসা বিপ্লবী সরকার লাগবে, এই লাগবে, ওই লাগবে, হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্যে তাদের কোনো এক্সিস্ট করে না। গণ অভ্যুত্থানে সত্যিকার অর্থে যারা অনেক ফাইট করছে, নিবেদিত করছে, তারা গণ অভ্যুত্থানের পরে নমনীয় হয়েছে এবং তারা পশমিত হয়েছে। এবং গণ অভ্যুত্থানের মধ্যে যারা দায়িত্ব পালন করে নাই, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে নাই, তারাই দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আইসা অনেক বড় বিপ্লবী হয়ে গেছে। এবং তারা মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানে তারা যেই ট্রেনটা মিস করছে প্রতিবাদের, ওই ট্রেনটা গণ অভ্যুত্থানের পরে বিপ্লব বিপ্লব বলে তারা ধরার চেষ্টা করতেছে। এবং আমাদের এইখানেই সমস্যা হয়ে গেছে যে নেপালের ওরা সবাই মিলে শান্ত হয়ে গেছে, দেশ মেরামত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা একটা মানে ওই দিনই দাঁড়িয়ে যে নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা বলিষ্ঠ আচরণ, এই যে তাদের ক্ষমতার প্রতি যে মোহ নাই, এইটা তারা প্রমাণ করলো। আর সেখানে আমরা নির্বাচনের ডেটটা ঘোষণা করছি না কেন? যে যদি কোনোভাবে একটু সময়টা বাড়ানো যায়, এই ধরনের সম্ভাবনা কাজ করছে। যদি নির্বাচনটা না হয় কোনোভাবে, যদি আরেকটু সময় পার করা যায়, আরেকটু সংস্কার, আরেকটু বিচারের কথা বলে, এক্স্যাক্টলি আমাদের এখানে বিচারের যে প্রশ্নগুলো আনা হচ্ছে এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক, বিচারটা হচ্ছে কে? বিচারের আসামি পক্ষে জামাতের আইনজীবী,
বাদী পক্ষে হলো জামাতের আইনজীবী। খুব অদ্ভুতভাবে বিচার চলতেছে। আসামি পক্ষে কে ফাংশন করতেছে? তাজুল ইসলামকে এবি বাড়ির নাকি এবি বাড়ি কই থেকে আসছে? জামাত থেকে আসছে, তাই না? তারা তো জামাত না। হ্যাঁ, কিন্তু তাজুল ইসলাম তো জামাতেরই আইনজীবী ছিল, কিন্তু তারা তাই না? দুই এবং আদর্শ এবং সেই সেই জায়গায় দেখেন আইজিপি মামুনের এখানে কি হলো, আইজিপি মামুন সে রাজসাক্ষী হঠাৎ করে, এবং সে কোথায় গিয়ে আশ্রয় নিল? ল ল্যাব। ল ল্যাব আইনি ফার্মটা কার? শিশির মনিরের। সেই শিশির মনির আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে। জাহিদ নাকি যেন ওই আইনজীবীর নাম। ওই দিন শিশির মনিরের জন্য যেদিন রাজসাক্ষী হবে সেদিন আইজিপি মামুন যেদিন রাজসাক্ষী হবে সেদিন শিশির মনির দাঁড়ায় গেছে, ওখানে দাঁড়ায় গেছে, তার পক্ষে দাঁড়াবে সে। ওই সময় তাজুল ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সরাই দিল যে আপনি দাঁড়ায়েন না, প্রশ্নবিদ্ধ হবেন। তখন শিশির মনিরের ল লেভেল আরেকজন সিনিয়র অ্যাসোসিয়েটকে দিয়ে দাঁড় করে দেওয়া হলো। তাহলে দেখেন, তাহলে এই যে ল ল্যাব নামে শিশির মনিরের যে ফার্ম, এই ফার্মটা যে আইনি লড়াই করতেছে, সে যাকে আইনি সেবা দিচ্ছে, হ্যাঁ, সে যাকে আইনি সেবা দিচ্ছে তাকে কষ্ট দেওয়ার জন্য আইনি সেবা দিচ্ছে নাকি উদ্ধার করার জন্য আইনি সেবা দিচ্ছে? তাই না? তাহলে এই যে মানে এখানে কি রকমের একটা দেখেন দুষ্ট চিন্তা, যে বিচারক জামাতের, আসামি পক্ষের আইনজীবী জামাতের, আবার হলো যারা হলো ভুক্তভোগী বাদী পক্ষ সেই পক্ষ জামাতের, এই মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের গণ অভ্যুত্থান নেপালের থেকে মানে আলাদা হওয়ার কারণ হলো যে এই গণ অভ্যুত্থানের চাহিদাটা আমরা অনুধাবন করতে পারি, এবং সেখানে কিন্তু এবং ছাত্রদের পক্ষ থেকে হ্যাঁ সরকার যায়নি। হ্যাঁ, ছাত্রদের পক্ষ থেকে ওরা সেই লোভটা করেনি। ওটাই বলতেছিলাম যে জেনজি, ওইখানের যে জেনজি আমাদের জেনজির পার্থক্য হলো যে ওরা হলো পড়ার টেবিলে চলে গেল, আর আমরা হলো এখানে অতি দ্রুত মানে ক্ষমতার স্বাদ দেখলাম। আমি তো আজকে বলতেছি যে আমাদের জেনজি তো নাহিদ নাকি, আমাদের জেনজি আসিফ। এখন নাহিদের বাবের ওজন যদি 5 কেজি অন্তত না বাড়ে এই গণ অভ্যুত্থানের পরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। নাহিদের কি ওজন? না না, মানে মানে আমাদের জেনজির বাপের ওজনের কথা বলছি আমি। বাপের ওজন? বাপের ওজন মানে ওজন বলতে কি আমি একদম ওজন মানে বলছি খাওয়া দাওয়া করছে বেশি, এই জন্য বলতেছি যে তার এই গণ অভ্যুত্থান দ্বারা নাহিদের বাপ কতটুকু লাভবান হয়েছে। হ্যাঁ, আমাদের জেনজি লাভ খুঁজতেছে, আমাদের জেনজিকে ট্রাফিকের সিগন্যাল মেনটেন করতেছে, আমাদের জেনজিকে জেলা প্রশাসক অফিসে যায় বসে থাকতে হচ্ছে, আমাদের জেনজি সচিবালয়কে শিক্ষা দিচ্ছে। অদ্ভুত জেনজি, যে সচিবালয় একজন 60 ঊর্ধ্ব সচিব, তাকে গিয়ে আমাদের জেনজি গিয়ে আপনার হলো সে হলো বাচ্চা সচিব হয়ে তার পাশে বসে আছে। তো এই যে আকাঙ্ক্ষা, এগুলো আমরা দুর্ভাগ্য হলো এই জেনজি যাদেরকে আমরা বসিয়েছি তাদেরকে আমরা আর আমাদের পক্ষে জনতার পক্ষে কথা বলতে পাচ্ছি না। তারা একদম সম্পূর্ণ সরকারের মধ্যে। এইটা দোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি ছিল, কি নাম যেন, অ্যারেস্ট হলো? হ্যাঁ, রিয়াদ সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি না। দেখেন এখানে এটা পুরা খুব দুঃখ লাগে যে এদেরকে নিয়ে আমরা একসময় এভাবে কথা বলতে হবে, এটা কখনো ভাবি নাই। এবং দেখেন এটা মূল সমস্যা হলো ডক্টর ইউনূস স্যারের। ওইখানে ওই যে নেপালের যিনি প্রধানমন্ত্রী হলেন এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, তিনি আপনার হলো তার রাজনৈতিক দলগুলো যারা ওখানে আছে তাদেরকে সবাইকে নিয়ে স্বপ্ন দেখলেন, কিন্তু ডক্টর ইউনূস সবাইকে নিয়ে স্বপ্নটা দেখলেন না। উনি ওনার মতো করে স্বপ্নটা দেখলেন এবং কিছু ছেলেপেলেকে পিক করলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য। এই যে অভিলাষ, হ্যাঁ, এই অভিলাষটা আমাদেরকে একবারে একটা খিচুড়ি বানায় দিছে। এটাই হলো আমাদের জেনজি আর হলো ওই নেপালের জেনজির মধ্যে পার্থক্য। আমাদের জেনজি গুলশানে গিয়া আপনার হলো ওই গিয়ে বলতেছে, আর এই জেনজির এমন ভাষা, মানে কি অদ্ভুত ভাষা বলতেছে, গোপালগঞ্জ ইস্যুতে বলতেছে যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলেন। মানে এটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? একজন ইনফ্লুয়েন্সার যখন এটা ব্রডলি বলতেছে তখন সবাই মনে করতেছে এটাই মনে হয় আমাদের এখন ভাষা। হ্যাঁ, এবং এই যে একটা মেয়ে গতকালকে গ্রেপ্তার হলো, যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল সাহেবকে, হ্যাঁ, তমা নামে যে মেয়েটা গ্রেপ্তার হলো, ও কি ভাষা, মানে টিনের চালে কাউয়া ফজলু আমার ড্যাশ ড্যাশ, এই যে ভাষাগুলো বলতেছে এবং তাকে সবাই মিলে প্রেইজ করতেছে, প্রশংসা করতেছে। এবং এত প্রশংসা, আবার পরে কি দেখা গেল যে সে এক জায়গায় 10 লাখ টাকা চাঁদা চাইছে, 5,50,000 টাকা পাইছে, বাকিটা পায় নাই, বাকিটা পাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে মানে আমাদের এই প্রজন্মকে যে এই যে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে অর্থ আয় করা যায়, এই যে শিক্ষা, এই শিক্ষাটাই আমাদের জেনজিকে ডুবাইছে আর কি।